সময়ের আয়নায় নিবেদনে ভাগীরথী টিভি, এ ডিজিটাল চ্যানেল অফ স্টুডিও হারমোনি। অনুষ্ঠান পরিকল্পনা ও সংযোজনায় শ্রী অভিরূপ বিশ্বাস, ভিডিওগ্রাফি ও এডিটিং বর্ণিমো ব্যানার্জি, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় শ্রী শুভময় ব্যানার্জি। সময়ের আয়নায়। নমস্কার, আমি অভিরূপ বিশ্বাস। সময়ের আয়নায় আমাদের যে অনুষ্ঠান গত কয়েক মাস ধরে আমরা এখানে করে চলেছি, প্রতিবারের ন্যায় আজকেও একটি বিচিত্র স্বাদের অনুষ্ঠান। বহরমপুর এখন শীত জ্বরে কাঁপছে এবং আমরা রীতিমতো শীতার্ত হয়ে রয়েছি। কবে এই শীত কমবে জানি না, কিন্তু আমাদের অনুষ্ঠান তো আমাদের মতো করে চালিয়ে যেতে হবে, কারণ দর্শক শ্রোতা অপেক্ষায় থাকেন যে সময়ের আয়নায় অনুষ্ঠানটি কবে আসবে সকলের সামনে। আজকে যাকে আমরা এই অনুষ্ঠানে এনেছি, আমার বন্ধু, আমার অনুজ প্রতিম, শ্রী রজত সরকার। বহরমপুর শহর এই মুহূর্তে রজতকে কতটা চেনে আমি জানি না, কিন্তু রজতের সঙ্গীত জীবন সেটা মূলত যন্ত্রসঙ্গীতেই শুরু হয়েছে 80-র দশক থেকে। রজত, তোমাকে আজকে ভাগীরথী টিভির পর্দায় আমন্ত্রণ জানাই এবং আশা করি আজকে যেমন তোমাকে নানাবিধ ইনস্ট্রুমেন্টাল অনুষ্ঠানে আমরা পাবো, আগামী দিনেও তোমার সাথে আমাদের সংযোগ থাকবে। রজতের যদি জীবন জীবিকা নিয়ে আমরা আলোচনা করি, সেও যেমন বহু ব্যপ্ত। আমরা জানি, আমরা যারা বহরমপুরে থাকি, আমরা যারা ওর খোঁজখবর রাখি, তারা জানি যে রজত মূলত টেলিকম লাইনে এনার্জি নিয়ে কাজ করছে। রজত, একটু স্পষ্ট করে বলো তোমার জীবন জীবিকাতে ঠিক কি বিষয় নিয়ে তুমি জীবিকা শুরু করলে আর কি? আমি মূলত টেকনিক্যাল লোক আর কি বলবো, শিল্প জগতের ডাইরেক্টলি মানুষ নই, কিন্তু শুরুর থেকে এটা আমার বলতে পারেন খুব একটা গভীর প্যাশন আর কি, হৃদয়ের কাছের, খুব কাছের জিনিস। মানে বড্ড বেশি ভালোবাসি সঙ্গীতটাকে, তার জন্যেই বোধহয় এখনও পর্যন্ত এটার সঙ্গে আমার সংযোগ রয়েছে। তো আমার ব্যবহারিক শিক্ষা মূলত ইঞ্জিনিয়ারিং NIT দুর্গাপুর থেকে করেছিলাম, সেই এক বহু যুগ আগে আর কি। তারপর সেখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করেছি, L&T, টাটা, অনেক গ্রুপে, এবং বিগত প্রায় 15 বছর আমি দেশের বাইরেও ছিলাম, সেখানেই কাজ করতাম। তারপর 2021-এ আমি ফিরে আসি। ফিরে এসে এখন কলকাতাতেই মোটামুটি সেটেলড যাকে বলা যায়। বহরমপুরের সঙ্গে নারীর টান তো রয়েইছে, চিরকাল থেকে যাবে। বহরমপুরে মানে দেশে ফিরে আসার পর বহরমপুরে আমি প্রায় প্রতি মাসে একবার করে আসার চেষ্টা করি, এবং পুরনো ছোটোবেলার বন্ধুবান্ধবের সঙ্গে অভিরূপ যেমন তার মধ্যে একজন যোগাযোগ তৈরি হয়, এই আর কি। তো আমার ব্যবহারিক জীবনে আমার কাজকর্ম মূলত এনার্জি, পাওয়ার, রিনিউয়েবল এনার্জি, মানে সৌরশক্তি যাকে বলে, ব্যাটারি, এসব নিয়ে, এগুলোতেই আমার এক্সপার্টাইজ, এবং টেলিকম, এই দুটো ফিল্ড নিয়েই কাজ করেছি। শুরুর দিকে ছিল টেলিকম মূলত, তার পরের দিকে এখন পাওয়ার এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি, ব্যাটারি স্টোরেজ, এইসব নিয়ে কাজ করি। আপাতত ছোটোখাটো কিছু কনসালটেন্সি টাইপের করি, এখন আমি আর কোনো ফুল টাইম জবে নেই। তো যার জন্যে আমার অনেকটাই সময় এখন বলতে পারেন অবকাশ পাওয়া গেছে। তো সেগুলোকে আমি ওই পুরনো প্রেম যাকে বলে, প্রথম ভালোবাসা, সঙ্গীত, লেখালেখি, এইসবের মধ্যে। কিন্তু এখনো তুমি জীবিকা থেকে সরে যাচ্ছ না? এখনো জীবিকা থেকে পুরোপুরি সরিনি। ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেটিং, এগুলোর উপরে ছোট ছোট ফ্রিল্যান্স কনসালটেন্টিং করি আর কি। কোনো ফুল টাইম জবে নেই আমি এখন। তো রজতের জীবন জীবিকা নিয়ে বলতে, ও নিজেই মুখেই আপনারা শুনলেন যে আফ্রিকা এবং মিডল ইস্ট, ইউরোপ, এরকম জায়গায় একটা জীবিকার একটা বড় অংশ সেখানে কাটিয়েছে। 15 বছর কাটিয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার যে সেখানেও কিন্তু তার সঙ্গীতটা কিন্তু জীবন থেকে হারিয়ে যায়নি। একটা উচ্চ পদে চাকরি করা সত্ত্বেও
সঙ্গীতের মধ্যে থাকা এবং সেখানেও সঙ্গীত শিক্ষক হিসেবে আবু জায়েদের কথা জানি যে যেখানে উনি একজন সুদানিস ভায়োলিনিস্ট আর কি, অসাধারণ শিক্ষক। সেইখানে তুমি কিন্তু ওখানেও শেখার কাজটা সমানভাবে চালিয়ে গেছো। আর এখানে শুরুটা আমাদের সবারই মনে থাকার কথা, কারণ আমরা সেই সময় গান শুরু করেছি, আমরা এদিক ওদিক তখন এবারে রজত আমার সাথেও কখনো সঙ্গত করেছে আমার মনে আছে। রজত মূলত এখানের বিশিষ্ট ভায়োলিন বাদক, বেহালা বাদক মধুসূদন চট্টোপাধ্যায়ের ছাত্র, এবং পরবর্তীকালে তো ও নিজেকে কিভাবে পরিপুষ্ট করেছে তার বেহালাকে বাদনকে, সেটা আমরা ওর মুখে শুনবো। একটু কি আমরা বাজনায় যাব, একটু কথায় বিরতি দিয়ে, যে ওয়েস্টার্ন হ্যাঁ যেতেই পারি আমি। হ্যাঁ, বেহালা সম্পর্কে বলি। বেহালাতে আমার প্রথম শিক্ষাগুরু শুধু বেহালা না, বেহালা এবং সঙ্গীত অ্যাজ এ হোল আর কি। প্রথম শিক্ষাগুরু হচ্ছে মধুদা, আমাদের সবার প্রিয় মধুদা, মানে অভির উপরে মধুদা, আমারও মধুদা, আমাদের বোধহয় নেক্সট জেনারেশন তাদেরও সে মধুদা। অনেকে অবশ্য মধু কাকু বলে আজকাল দেখছি। একটা খুব মজার ব্যাপার ছিল, মধুদা আমাদের বাড়িতে এখন বাজাতে যেত, মানে শিক্ষা আমাকে শেখাতে যেতেন। আমি মধুদাকে মধুদা বলছি, আর মধুদা আমার বাবাকে দাদা বলতো, আমার মাকে দিদি বলতো, এরকম ব্যাপার। এনিওয়ে এই দাদাটা সঙ্গীতে মোটামুটি খুব চলে, মার্ক হয়ে যায়, খুব চলে। তো মধুদার কাছে আমার যে শিক্ষাটা ছিল সেটা শুরু হয়েছিল মূলত ভারতীয়, মানে উত্তর ভারতীয় মানে ক্লাসিক্যাল মিউজিক দিয়ে আর কি। সেটাই 4 বছর শিখেছিলাম, মানে যেটা আপনারা দেখবেন শিশিরকুমার ধর চৌধুরী বা ভিজি যোগ সাহেব বাজান, মানে এরকম বসে আর কি। কিন্তু তারপর 4 বছর শেখার পর আমি ইঞ্জিনিয়ারিং যখন পড়তে যাই, সেই সময় থেকে প্রায় 15 বছরের একটা দীর্ঘ গ্যাপ আছে আমার জীবনে। যার জন্য আমি সবসময় মজা করে নিজের সম্পর্কে বলতে বলি আমার ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস আর কি। এখন এটা সেকেন্ড ইনিংস চলছে। তো ফার্স্ট ইনিংসের ওই প্রথম 4 বছরের পর ওই 15 বছর গ্যাপটাতে আমার কিন্তু কোনো রকম নজনার সঙ্গে যোগাযোগ ছিল না, মানে এক্সেপ্ট শোনা। তো তারপর 2003-এ অনেক দিন পর আমি আবার দ্বিতীয় ইনিংস যখন শুরু করি, তখন শুরু করেছিলাম বাঁশি দিয়ে, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকই বাঁশি শিখতে শুরু করি। বছর 3-4 শিখেছিলাম, এবং তারপরে বাঁশির সঙ্গে সঙ্গে কিছুদিন পর বেহালাটাও আবার শুরু করি। বাট সে সময় এই মুহূর্তে বোধহয় তৃতীয় ইনিংস বলা যাবে, তুমি ওই যে অজয় প্রসন্নর কাছে এখন শিখছো আর ঠিক তৃতীয় না, ওই সেকেন্ড ইনিংসটা কন্টিনিউ চলছে কন্টিনিউ। সেকেন্ড ইনিংসটার পরে আর ফরচুনেটলি কোনো ব্রেক হয়নি তারপরে আর কি, ওই জন্যে। তো অজয় প্রসন্ন স্যারের কাছে আমি কয়েকটা ক্লাস নিয়েছি আর কি। আমি কি খুব রেগুলার শিক্ষার্থী ওনার তা নই, মানে হয় না আর কি, সময় হয়ে ওঠে না যে কারণে। মিহিরবাবুর ব্যাপারটা, আর মিহিরবাবু হচ্ছে মূলত আমি ওনাকে খুব, মিহিরবাবু এবং আবু জাহিদ এনার দুজন ইনফ্লুয়েন্স আমার জীবনে খুব বেশি। মিহিরদা প্রথম আমাকে মানে ওয়েস্টার্ন মিউজিকের মধ্যে ইন্ট্রোডিউস করেন আর কি। ভায়োলিনের অরিজিনাল যে রূপটা এরকম মানে ইয়ে করে বাজানো, এবং ওয়েস্টার্ন স্টাফ নোটেশন, ওয়েস্টার্ন মিউজিকের ধারাটা কী, সেই সব নিয়ে আমাকে পরিচিত করালেন এবং হাত ধরে সেখানে নিয়ে গেলেন। কিন্তু আমার খুবই দুর্ভাগ্য, মিহিরদাকে আমি জাস্ট মানে কয়েক মাসের জন্য পেয়েছিলাম, 7-8 মাসের জন্য। তারপরে আমাকে বাইরে চাকরির জন্য চলে যেতে হয়। সেখানে গিয়ে প্রথম 2-3 বছর আমার গ্যাপ ছিল, মানে শিখতাম না কারোর কাছে, কিন্তু ওই টুকটাক বাজাতাম ওখানকার ইয়ের সঙ্গে অ্যাকম্পানি করতাম। তারপর ওখানেই আবু জাহিদকে পাই। আবু জাহিদ ওয়াজ এ ফেনোমেনাল টিচার, খুবই ভালো। ওনার কাছে প্রায় আমি 4-5 বছর শিক্ষা করেছিলাম আর কি। এবং আমরা যার নাম এখন বেহালার ক্ষেত্রে শুনি, দেবশঙ্কর জ্যোতিশঙ্কর হচ্ছে মেহেরবাবুরই স্টুডেন্ট, মানে সেইভাবে এক অর্থে আমার গুরু ভাই বলা যায়। এখন অত্যন্ত জনপ্রিয় আর কি, জনপ্রিয় এবং অনেক অন্য লেভেলের, মানে আমার সঙ্গে সেভাবে কোনো তুলনাই হয় না, কিন্তু যাই হোক গুরু ভাই বলা যায়। যার জন্য দেবশঙ্কর জ্যোতিশঙ্কর আমার খুব পার্সোনাল ক্লোজ বন্ধুও বটে। এবার শুরুর দিকে তুমি কি শিখছো তাই দিয়ে শুরু করবো, না এখন তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে।
এটা বোধহয় কেবল যন্ত্রসঙ্গীতে না, আমাদের মনেরও কথা আর কি। আমরা যে বয়সটা পেরিয়ে এলাম, জানে কাহা গয়ে ও দিন, তো যেটা বলার আর কি, তোমার ক্লাসিক্যাল যে সাধনা আর কি এর ক্ষেত্রে, বেহালার ক্ষেত্রে, সেইটা তুমি মানে কতদূর, মানে কীভাবে এগোলে আর কি? তোমাকে তো বিদেশেও একটা সময় বড় সময় থাকতে হচ্ছে, সেখানে কি তুমি সেই অনুশীলনের সময় পেতে না কিভাবে? না, আমি নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যালের সঙ্গে আমার সংযোগ খুবই গভীর, এখনও আছে, কিন্তু সেটা বাঁশি থ্রু দিয়ে। আমি বেহালায় আর ক্লাসিক্যালটা বাজাই না, কারণ অ্যাকচুয়ালি বেহালায় আমি এখন স্ট্যান্ডিং, মানে দাঁড়িয়ে যেভাবে ওয়েস্টার্ন স্টাইলে বাজাই, হ্যাঁ এইভাবে বাজিয়ে ইম্পসিবল বলছি না, এইভাবে বাজিয়ে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল বাজানো যায় না, একটু ডিফিকাল্ট আর কি। নর্থ ইন্ডিয়ান বাজাতে গেলে ওইভাবে বসে ওরকমভাবে বাজাতে হয়, তো যেটাতে আমার একটু শারীরিকভাবে অসুবিধা হয় বলে আমি ওয়েস্টার্ন শুনবো কিছু। ওয়েস্টার্ন নয়, মানে ওয়েস্টার্ন স্টাইলে এই আর যেটা বাজালাম এরকম জিনিস, এইগুলোই বাজাই আর কি, ফিউশন এই টাইপের। আর ক্লাসিক্যাল যেটা আমি চর্চা করি সেটা বাঁশিতে। আচ্ছা, ছোট ছোট কিছু। আর রজত, তোমার পরিচয় কেবল ফিউশন বা তোমার কম্পোজার, এর বাইরেও তুমি উপন্যাস লেখো, গল্প লেখো, এবং ফিউশন থেকে ফিকশনে চলে যেতে হবে আর কি। তোমার এত বহুব্যাপ্ত তোমার কর্মপরিধি যে ওই ব্যস্ততার মধ্যে তুমি সব কিছু নিয়ে অল্প অল্প করে ছুঁয়ে গেছো আর কি। এবং তুমি রিসেন্ট যে অ্যালবামটা করলে আর কি, যার নাম প্রাণ আছে আর কি, তো এখনকারই 2 শিল্পীকে দিয়ে তুমি গাইয়েছো, 8টা মোট গান বোধহয় তাদেরকে দিয়ে গাইয়েছো। শুধু তাই না, সেটার কথা তো একটু অল্প করে বলবে আর কি, যে প্রাণ আছে এটা কীভাবে তৈরি হলো আর কি। তার সাথেও বড় ব্যাপার, তুমি যখন ওখানে থাকতে, ম্যাসকটে থাকতে ওমানে, সেইখানে তুমি পেয়ে গেলে সুধীন দাশগুপ্ত ছেলেকে, সৌম্য দাশগুপ্তকে পেয়ে গেলেন, এবং তোমাদের একটা ব্যান্ড তৈরি হলো মিশ্রণ বলে আর কি। এবং সেইখানে কিন্তু তোমরা ব্যাপক কাজকর্ম করেছো, কিন্তু তুমি আমাকে দেখিয়েছিলে তার কিছু অংশ আর কি। এই প্রাণ আছে এবং মিশ্রণে সৌম্যবাবু, মানে উনি তো আইকন ছিলেন, সুধীন দাশগুপ্তর মতো মানুষ আধুনিক গানের ক্ষেত্রে বলো বা আমাদের স্বর্ণযুগের গানের ক্ষেত্রে আইকন একজন মানুষ। তো তার ছেলে সেখানে গিয়ে তোমরা সবাই মিলে জোট বাঁধলে এবং মিশ্রণ তৈরি করলে আর কি। তো এই দুটি সম্পর্কে আমার একটু জানতে আগ্রহী, যে প্রাণ আছে এবং মিশ্রণটা। প্রাণ আছে তো তুমি নিজেই লিখেছো, প্রাণ আছের সঙ্গেও মিশ্রণের না, সৌম্যর খুব যোগ আছে, সেটার যোগাযোগ আছে, সেটাও বলছি। শুরুটা হয়েছিল ওখানে যাওয়ার পর, আমার দুর্ভাগ্যবশত প্রথম আমি 2006 অগস্টে গেছি, তারপর থেকে কিন্তু প্রায় 3.5 বছর সৌম্যর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। সৌম্য কিন্তু আমারও প্রায় আরও 10 বছর আগে থেকে মাঝখাটে আছে, এবং মানে খুবই পরিচিত ওখানে। এবং সৌম্য ইজ এ অ্যামেজিং গিটারিস্ট আর কি, ফ্যান্টাস্টিক গিটার বাজায়, কিন্তু ওয়েস্টার্ন, ওর জনারটা হচ্ছে ওয়েস্টার্ন, জ্যাজ, ব্লুজ এগুলো। সৌম্য নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে খুব একটা কমফোর্টেবল নয়। তো যাই হোক, তো সৌম্যর সঙ্গে বছর 3-4 পর যখন যোগাযোগ হয়, তারপর থেকে মানে জানি না, মানে আমার মতো একটা কী বলবো, কিছুই না টাইপের ছেলেকেও ও যে কেন এত ভালোবাসে এবং পাত্তা দিত আর কি। মানে আমরা মানে প্রায় প্রতি সপ্তাহের বা অন্তত মাসে 2-3 বার করে আমরা বসতাম, নিজেরা জ্যামিং করতাম। হ্যাঁ, আমাদের আরও 2-3 জন ওরকম ইনস্ট্রুমেন্টালিস্ট মূলত। তোমরা কি সেখানকার মানুষকে কিছু শোনাতে পারলে? বলছি, সেটাতেই বলছি। তো আমরা নিজেরা প্রথমে জ্যামিং দিয়ে শুরু করি, করতে করতে প্রায় বছর 2-3 পর তখন আমরা দেখলাম যে আরে আমরা তো একটা গ্রুপ ফর্ম করতে পারি। কারণ আমরা যেগুলো জ্যামিং করতাম তো ইমপ্রম্পটু জ্যাম আর কি, ওটা তো কোনো ফিক্সড গান টান কিছু নয়, মানে ও হয়তো কিছু বাজালো, আমি তার সঙ্গে একটা ইম্প্রোভাইজ করলাম, এরকম করে আর কি। তো করতে করতে মানে উই ফেল্ট কি যে আমরা তাহলে একটা ফিউশন ব্যান্ড করতে পারি। তখন আমরা ফিউশন ব্যান্ডটা করি মিশ্রণ বলে। তো ফিউশন ব্যান্ডটা প্রপারলি করবার পর অ্যাজ এ ব্যান্ড আমরা অনেক জায়গায় তারপর পারফর্ম করতে শুরু করেছি ফ্রম 2012 এন্ড না 12 এন্ড বোধ হয়, হ্যাঁ 2012 মানুষের কাছে নিশ্চয়ই এনজয়েবল ছিল আর কি। হ্যাঁ, ওরা একটা নতুন ইউনিক টাইপের কনসেপ্ট, তো ওখানে ওরা ফিউশন খুব একটা শোনেনি, তখনও শুনতো না, যার জন্য তার আমরা ফিউশনের মধ্যে কী করতাম, মানে আমার যেহেতু কমফোর্ট লেভেলটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল, আমি ইন্ডিয়ান ক্লাসিক্যালের দিকে টানছি সুরটাকে ধরুন, আর সৌম্য আবার যেই সৌম্যর পার্ট আসছে ওটাকে টেনে নিয়ে আবার জাজের দিকে নিয়ে যাচ্ছে। এটাও তো দারুণ, এটা খুব মজার একটা ব্যাপার আর কি। আমরা তো খুব এনজয় করতাম ব্যাপারটা আর কি। তো এইভাবে আমরা করেছি। তো এরকম করতে করতে আরও বছর 3-4 পর, মানে 2014-15 এরকম সময়ে
তখন এমনি কথায় কথায় সৌম্যর বাড়িতে বসে একদিন আড্ডা হচ্ছে আর কি, মিউজিক্যাল আড্ডা আর কি করতে করতে তখন আমি বললাম যে সৌম্য আধুনিক গানটা নিয়ে, আমি বললাম সৌম্য জানো তো আমারও 2-3টে গান লেখা আছে। গান লেখা, তুমি গান লেখো? আমি বললাম হ্যাঁ কবিতা, তো কবিতা লিখি জানতো। সৌম্যবাবু কি মানে তোমার কন্টেম্পোরারি কি? সৌম্য হচ্ছে আমার চেয়ে বছর 5-এর বড়, ও হচ্ছে শিবপুরের ইঞ্জিনিয়ার আর কি, আর্কিটেক্ট। অ্যান্ড ওর প্রফেশনালিও মানে ও খুবই বিখ্যাত লোক আর কি। মানে উনি যে মাপের মানুষ, কলকাতায় কি ওনার কিছু কাজ আছে? কলকাতায় আর্কিটেকচারের না চলে এসছে, অনেকদিন চলে এসছে, আমার সঙ্গে একই বছরে এসছে ও। কলকাতায়ও আর্কিটেকচারের কিছু কাজ করা শুরু করছে, মানে এগুলোর ট্রেড কনফিডেন্সিয়ালিটি আছে বলে বলতে পারবো না, আমি জানি। তো সেগুলো হলে দেখতে পাবেন, ল্যান্ডমার্ক কাজ কিছু হবে ওর আর কি, ওর আর্কিটেকচার। তার একটু শুনে নেবো, আজকে কেবলই গল্প হয়ে যাচ্ছে, একটু বেহালার। বেহালা না, একটু বাঁশি শোনাবো। আচ্ছা, বাঁশি শোনাও। তোমার বাঁশির ব্যাপারটা হচ্ছে অন্য শ্রবণ সুখকর আর কি। বেহালার যেমন আলাদা এফেক্ট, আমি তো আমার একটা ভীষণই চলে আসছে সে গায়ের পথ ধরে কৃষক চলেছে গরুর পিঠে করে পথ ভেঙে চলেছে এবং বাঁশি বাজছে আর কি, চমৎকার। রজত, তুমি ওই প্রাণ আছে যে প্রশ্নটা বলছো, তুমি নিজের কিন্তু ভোকালিস্টও একজন। এই শহরের একটা প্রাণ আছে, এই শহরের একটা প্রাণ আছে, শুধু গান ভরে আছে তার আনাচে কানাচে, আর প্রাণ আছে এই শহরের একটা প্রাণ আছে, এই শহরের একটা প্রাণ আছে। রজত, সময় খুব অল্প, একটু প্রিয় রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই বেহালায়। রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
রজত, যেটা আমার পরিশেষে জানার ব্যাপার, তুমি তো এখন মোটামুটি সেটেল করেছো কলকাতাতেই, এখন আছো, ভবিষ্যৎ চিন্তা কি? তুমি কলকাতার গান বাজনাকে কতদূর সাহায্য করবে বা অ্যাকম্পানিমেন্টের ক্ষেত্রে তোমার আগামী দিনের চিন্তা ভাবনা কি? কোনো অনুষ্ঠান, বহরমপুরের কোনো অনুষ্ঠান কি, কলকাতার বুকে কোনো অনুষ্ঠানকে তুমি কিভাবে আরও সমৃদ্ধ করবে নিজের বাজন দিয়ে? আমি বাঁশির কথাও বলছি, বাঁশি তো যেমন সমান অপরিহার্য এবং বেহালাও তাই আর কি। কি ইচ্ছে আর কি? আমার ইচ্ছে অ্যাকচুয়ালি আমার মানে খুব অ্যাকচুয়াল প্যাশন যেটা বলে সেটা হচ্ছে ক্রিয়েশন, এনি কাইন্ড অফ ক্রিয়েশন, মানে নিজে থেকে যেটা নিজের থেকে, মানে রাদার দ্যান রিপিটেশন অফ কি বলবো এস্টাবলিশড নাম্বারস, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অ্যাকম্পানিমেন্ট হলে ঠিক আছে, কিন্তু নিজে যদি কিছু করি, কোনো প্রোগ্রাম করি বা কোনো কিছু করি, অ্যালবাম করি, যাই করি, অ্যাটলিস্ট এটা অন্তত আমার নিজের ক্রিয়েশন হবে। ঠিক আছে, আমি রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে অ্যালবাম করবো, মানে এখনো পর্যন্ত ইচ্ছা নেই। মানে বহরমপুরের মানুষ কি তোমাকে বহিরাগত বলবে আগামী দিনে? না তুমি না বহরমপুরেরই তো মানুষ, আমি কিন্তু নারীর টানে না, অনুষ্ঠানে না থাকতে পারলে কিন্তু এরকম ধারণাই তৈরি হবে। না অনুষ্ঠানে অবশ্যই থাকতে পারবো, অনুষ্ঠানে আমি অবশ্যই আসবো, আশা করি যে তুমি আগামী দিনে নিশ্চয়ই। আমি তো এখানে নানাবিধ, তুমি জানো যে অনুষ্ঠানের ক্ষেত্রে বহরমপুর একটা খুব উর্বর একটা জায়গা, সংস্কৃতির ক্ষেত্রে একটা উর্বর ক্ষেত্র বলা যায় আর কি। সেখানে তোমার সাহায্য করার এবং তোমার অনেক সুযোগ আছে। আগামী দিনে আমরা এখানকার সঙ্গীতানুরাগী মানুষ কিন্তু তোমাকে প্রত্যাশা করি সাধ্যমতো। আজকে বাজনা কম পেলাম, কিন্তু তার থেকেও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা হলো, যে তোমার এই যে ইভ্যালুয়েশন অফ তোমার ইনস্ট্রুমেন্টাল জার্নি আর কি, সেটা অন্তত জানা গেল আর কি। আমাদের এর পক্ষ থেকে, ভাগীরথী টিভির পক্ষ থেকে তোমাকে আবারও আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তোমার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিলে আর কি। নমস্কার। সময়ের আয়নায় নিবেদনে ভাগীরথী টিভি, এ ডিজিটাল চ্যানেল অফ স্টুডিও হারমোনি। অনুষ্ঠান পরিকল্পনা ও সংযোজনায় শ্রী অভিরূপ বিশ্বাস, ভিডিওগ্রাফি ও এডিটিং বর্ণিমো ব্যানার্জি, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় শ্রী শুভময় ব্যানার্জি। সময়ের আয়নায়।